ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আমরা আলোচনা করেছিলাম মিউজিক সেভেন ডিভিশন, একেবারে শেষ পর্যায়ে চলে এসলাম ক্রসিং ওভার। আজকের আলোচ্য বিষয় ক্রসিং ওভার বা দেহাংশের বিনিময়। ক্রসিং ওভার কি না বলছে পাশাপাশি উপস্থিত দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশ বিনিময়ের ঘটনা। আমি এই সংখ্যাটা যদি 10 বার বলি তাও তোমরা বুঝতে পারবে না যদি না ছবি আঁকি। আমরা ক্রসিং ওভার কোন স্টেজে করবো না, আমরা আলোচনা করেছিলাম মিয়োসিস কোষ বিভাজন, প্রোফেজ 1, লেপ্টোটিন শেষ, জাইগোটিন শেষ, প্যাকাটিন শেষ করে ডিপ্লোটিন দশায় পরিণত হয়েছে। ডিপ্লোটিন, তো দেখো ডিপ্লোটিন উপদশায় কি হয় না, ডিপ্লোটিন উপদশাতে এই হোমোলোগাস ক্রোমোজোম আমরা যে পর্যায়ে ছিলাম যে বাইভ্যালেন্ট গঠন করেছিল হোমোলোগাস ক্রোমোজোম টেট্রাড ফর্মে। যদি আমরা দেখি টেট্রাড ফর্মে একটা হোমোলোগাস ক্রোমোজোম টেট্রাড ফর্ম বলতে একটা ব্লু ক্রোমোজোম ডিপ্লোটিন উপদশায় অথবা প্যাকাটিনের শেষ মানে 11টা 55 আর 12টা বাজতে 5 মিনিট বাকি, যেমন একই ঘটনাকে ইঙ্গিত করে। একই রকম কিছু ঘটনা থাকে যেগুলো ধরো ক্রসিং ওভারের কথাই বলি। তো কি হয় না, মিয়োসিস প্যাকাটিনের শেষ এবং ডিপ্লোটিনের শুরুতেই ঘটনাটা ঘটে। ফলে কোনো বইতে প্যাকাটিনের শেষে আলোচনা করেছে, কোনোটাতে ডিপ্লোটিনের শুরুতে। আমি আলোচনা করেছি ডিপ্লোটিনের শুরুতে। তো কি না ধরো হোমোলোগাস ক্রোমোজোমে একটা ব্লু ক্রোমোজোম যার দুটো ক্রোমাটিড পরস্পর সিস্টার ক্রোমাটিড। কারণ কি না দুটোই ব্লু, দেখো দুটোই হচ্ছে সেন্ট্রোমিয়ার এক। পাশাপাশি দুটো রেড আরেকটা হোমোলোগাস ক্রোমোজোম ধরো আমি রেড ইন কালার দিলাম, যা দুটো সিস্টার ক্রোমাটিড দুটো একই সেন্ট্রোমিয়ারে যুক্ত আছে, তাই পরস্পরে সিস্টার ক্রোমাটিড। মাঝখানে দেখো সাইনাপটিমাম কমপ্লেক্স দ্বারা যুক্ত আছে। এই স্টেজটাকে আমরা বলেছিলাম টেট্রাড স্টেজ। এবং দুটো ব্লু হচ্ছে পরস্পরের সিস্টার, দুটো রেড পরস্পরের সিস্টার, কিন্তু একটা ব্লু একটা রেড পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। তো এখানে দেখো কি না এগুলো আমার আলোচনা ছিল। আজকে আমি ক্রসিং ওভার কিভাবে আলোচনা করব না, স্টেপ 1 যদি আমরা দেখি তাহলে দেখব স্টেপ 1 আমরা কি দেখতে পাবো, যেহেতু ক্রোমোজোম চটচটে উপাদান দিয়ে তৈরি, চটচটে উপাদান দিয়ে আবৃত, তাই পাশাপাশি উপস্থিত নন সিস্টার ক্রোমাটিড অর্থাৎ এখানে রেড এবং এখানে ব্লু ক্রোমাটিড দুটো দেখো পরস্পরে এক্সের সংযুক্তি দেখাবে, যেটা আমি আগের দিন আলোচনা করেছি, যাকে আমরা বলেছিলাম কায়াজমা। তো কি হয়, যেমন নিউটনের থার্ড ল তৃতীয় সূত্র অনুসারে পরস্পর দুটি কি না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো দেখো দুটো হোমোলোগাস ক্রোমোজোম যেমন রাসায়নিক আকর্ষণের প্রভাবে পরস্পর কাছাকাছি এসেছিল এবং জোড়বদ্ধ হয়েছিল, এখন এদের বিকর্ষণের পালা। তো কি হয়, যখন বিকর্ষণ হবে দুটো নন সিস্টার ক্রোমাটিড যখন বিকর্ষণ হবে তখন হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হবে। কিন্তু পৃথক হতে গেলে এরা কি করবে না, নন সিস্টার ক্রোমাটিডগুলো এক্স এর মতো কায়াজমা গঠন করেছে। এই হাতটা দুটো যদি হোমোলোগাস ক্রোমোজোম হয় তাহলে এই দুটো হাত যদি বিকর্ষণ হয় তাহলে দুটো হাতকে যদি আমি বিপরীত দিকে টান দিই তাহলে দেখো এক্স এর যে সংযুক্তিটা আস্তে আস্তে দেখো একটু প্রান্তের দিকে সরে যাচ্ছে। এই এক্স এর নাই সংযুক্তি প্রান্তের দিকে সরে যাওয়া অর্থাৎ কায়াজমা প্রান্তের দিকে সরে যাচ্ছে, প্রান্তের দিকে সরে যাওয়াকে বলে টার্মিনালাইজেশন। আমরা ক্লাস 11 এটা পড়বো টার্মিনালাইজেশন। কিন্তু এটা কতটা সরবে নিশ্চিত নয়, কারণ কি এটা চটচটে উপাদান পলিকল আবরণে আবৃত, সুতরাং কিছুটা যাওয়ার পর ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই আঙুলের অংশ এখানে, এটার অংশ এখানে চলে আসবে। দিস ইজ কল্ড ক্রসিং ওভার। এখানে দেখো সেই স্টেপই হবে স্টেপ 1 এর পর আমরা স্টেপ 2 তে দেখব। স্টেপ 2 তে কি ঘটনা ঘটবে না, যখন বিকর্ষণ হবে তখন একে অপর থেকে দূরে সরবে, ফলে ব্লু ক্রোমোজোমের ক্রোমাটিড মধ্যে একটা ক্রোমাটিড পুরোপুরি অরিজিনাল থাকবে আর একটা ক্রোমাটিড ক্রসিং ওভার হয়ে যাবে, অর্থাৎ একটু সরতে গিয়ে তার ব্লু পার্টটা হারিয়ে ফেলবে, তার শেষ অংশের সঙ্গে রেড পার্ট যুক্ত হয়ে যাবে। রেড পার্ট যুক্ত হয়ে গেল, দেখো এটাকে হচ্ছে ক্রস ওভার ক্রোমাটিড। এটা হলো ক্রস ওভার ক্রোমাটিড, এটা হলো নন ক্রস ওভার ক্রোমাটিড। আমরা সেখানে লিখে দিই এটা নন ক্রস ওভার ক্রোমাটিড, এটা ক্রস ওভার ক্রোমাটিড। ক্লিয়ার, ক্রস ওভার ক্রোমাটিড। একই রকম রেড ক্রোমোজোমের ঠিক তাই, পরস্পর থেকে যখন বিপরীত দিকে সরবে তার রেডের সঙ্গে ব্লু ইন্টারচেঞ্জ হয়ে গেছে, সুতরাং রেডের সঙ্গে ব্লু ইন্টারচেঞ্জ হয়ে এটা হয়ে গেল ক্রস ওভার ক্রোমাটিড। আর একটা রেড যখন নন ক্রস ওভার ক্রোমাটিড থাকলো, কিন্তু অবাক ব্যাপার তখনও পর্যন্ত নন ক্রস ওভার ক্রোমাটিড, কিন্তু অবাক ব্যাপার পরস্পর থেকে বিপরীত দিকে সরলেও সাইনাপটিমাল কমপ্লেক্স কিন্তু এখনো ছাড়েনি, পরস্পর যুক্ত আছে। এই যে দেখো রেড এবং ব্লুর মধ্যে ইন্টারচেঞ্জ হলো, এর ব্লু পার্ট এখানে এলো, রেড পার্ট এখানে এলো, ইন্টারচেঞ্জটাকে বলছে ক্রসিং ওভার।
দেহাংশের বিনিময়। সংজ্ঞাটা এরকম বলতে হবে, মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ ওয়ানে লেপ্টোডিনের শেষ অথবা ডিপ্লোডিনের শুরুতে কি হয় না, হোমোলোগাস ক্রোমোজোমগুলি পরস্পর বিকর্ষণের প্রভাবে পরস্পর থেকে দূরে সরতে শুরু করে, আর তখনই কায়াজমা স্থানে নন ক্রসওভার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হয়। এই ঘটনাকে বলে ক্রসিং ওভার। এটাতে কি লাভ হয়? এটাতে স্টেপ 2 আমরা দেখলাম ক্রসিং ওভার, এবার স্টেপ 3 দেখবো কি লাভ হচ্ছে। ক্রসিং ওভার হলে খুব ভালো, কারণ কি পরিবেশ পরিবর্তনশীল, আর সেই পরিবর্তনশীল পরিবেশের মানিয়ে নিতে গেলে আমাদের সবসময় নতুন বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে। নতুন বৈশিষ্ট্য আসে ক্রসিং ওভার থেকে, ভেদ বা প্রকরণ বা বিভিন্নতা আসে, জন্ম হয় ক্রসিং ওভার থেকে। এখন আমরা দেখাবো ক্রসিং ওভারের ফলে কিভাবে ভ্যারিয়েশন আসে, ভেদ বা প্রকরণ হয়। দেখো এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এই অবস্থায় কি হবে না, অ্যানাফেজ 1-এ এটা হবে অ্যানাফেজ 1। আমরা তো মিউসিস সেল ডিভিশন পুরো প্রসেস করতে পারবো না, কারণ 12 তোমার টেনের সিলেবাসে নেই। 11 সিলেবাসে আমরা মিউসিস সেল ডিভিশন ফুল পড়বে, একদম কমপ্লিট। তো যাই হোক, এখানে ক্রসিং ওভার, মিউসিস সেল ডিভিশন, কোনো না কোনো একটা ঘটনা, সেটা আমি স্টেপ জাম্প করে যদি বলে দিই যে অ্যানাফেজ 1-এ এসে কী করবে না, এই সাইনাপটিমাল কমপ্লেক্সটা ভেঙে যাবে। ফলে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা পৃথকীকরণ হবে। দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অলরেডি একটা ক্রসওভার ক্রোমাটিড হয়ে গেছে, আর একটা হচ্ছে নন ক্রসওভার ক্রোমাটিড হয়ে গেছে। দেখো একটা ক্রসওভার ক্রোমাটিড হয়ে গেছে, একটা নন ক্রসওভার ক্রোমাটিড হয়ে গেছে। পাশাপাশি রয়েছে, সরি কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। তো এখানে খেয়াল করে দেখো, ব্লুর সঙ্গে রেড, মাঝখানে সাইনাপটিমাল কমপ্লেক্সটা ভেঙে গেছে। অ্যানাফেজ 1, অ্যানাফেজ মানে পৃথকীকরণ দশা। তো অ্যানাফেজ মানে পৃথকীকরণ হয়ে সাইনাপটিমাল কমপ্লেক্স ভেঙে গিয়ে দুই হোমোলোগাস ক্রোমোজোম পৃথকীকরণ হয়ে গেছে। এই ঘটনাকে আমরা বলবো ডিসজাংশন। ডিসজাংশন এটা খুবই গুরুত্বপূর্ণ 11-এর জন্য বা উঁচু ক্লাসের জন্য। দেখো হোমোলোগাস সাইনাপটিমাল কমপ্লেক্স ভেঙে গিয়ে দুটো ক্রোমোজোম পৃথক হয়ে গেল, দিস ইজ কল্ড ডিসজাংশন। আবার অ্যানাফেজ 2-তে আমরা দেখবো কি না, অ্যানাফেজ 2-তে এসে কী ঘটনা ঘটবে না, যেমন সাইনাপটিমাল কমপ্লেক্স ভেঙে গিয়ে দুটো ক্রোমোজোম আলাদা হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার ভেঙে গিয়ে প্রত্যেকটা ক্রোমাটিড আলাদা হয়ে যাবে। অর্থাৎ ব্লু ক্রোমোজোমের একটা ক্রোমাটিড অপত্য ক্রোমোজোম নাম নিয়ে নিল, আবার আরেকটা ব্লু ক্রোমোজোমের একটা ক্রোমাটিড কিছুটা পৃথক হয়ে গিয়ে আর একটা ক্রোমোজোম অপত্য ক্রোমোজোম নাম নিয়ে নিল। একই রকমভাবে রেড ক্রোমোজোমের ক্রসওভার ক্রোমাটিড আবার সে নতুন ক্রোমোজোম হয়ে গেল, যার সঙ্গে ব্লু যুক্ত আছে, তাই না? আর আরেকটা রেড ক্রোমোজোম, রেড ক্রোমাটিড, সে অ্যানাফেজ 1-এ সে কমপ্লিট ক্রোমোজোম নাম নিল। এটা আঁকার মূল কারণ হচ্ছে, দেখো এই যে ক্রোমোজোমটা যে সন্তানের দেহে যাবে সে হবে প্যারেন্টাল টাইপ। একই রকম এই ক্রোমোজোমটা যে সন্তানের দেহে যাবে সে হবে প্যারেন্টাল টাইপ, কারণ ক্রস ওভার হয়নি, নন ক্রস ওভার ক্রোমাটিড। আমি পরে রেখেছিলাম, দেখো নন ক্রস ওভার ক্রোমাটিড। এই নন ক্রস ওভার ক্রোমাটিড মানে ক্রসিং ওভার হয়নি, দেহাংশের বিনিময় হয়নি যে ক্রোমাটিডগুলো, সেইগুলো যে সন্তানের দেহে যাবে সেই সন্তান হবে প্যারেন্টাল টাইপ। পৃথিবীতে প্যারেন্টাল টাইপ অর্থাৎ কি, হুবহু বাবা মার বৈশিষ্ট্য যদি কোনো সন্তানের দেহে থাকে, বাবা মা অর্থাৎ একটা সন্তানের দেহে 100টা বৈশিষ্ট্য, জেনেটিক বৈশিষ্ট্য যদি বাবা মার কাছ থেকে আসে, কোনো রূপ পরিবর্তন না আসে, তাহলে সেই সন্তান কিন্তু পরিবেশে টিকতে পারবে না। এই কারণে পারবে না, আমরা ডারউইনে পড়বো পরিবেশ সবসময় পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে গেলে সবসময় নতুন বৈশিষ্ট্য কিছু লাগে। যদি বাবার মা বৈশিষ্ট্য আছে 70টা, তাহলে 30টা নতুন বৈশিষ্ট্য পরিবেশ থেকে আসতে হবে। তো যাই হোক, প্যারেন্টাল টাইপ অফস্প্রিং পরিবর্তনশীল পরিবেশে টিকতে পারে না। আবার এইগুলো হচ্ছে ক্রসওভার ক্রোমাটিড, এটা ক্রসওভার ক্রোমাটিড বলেছিলাম। এই ক্রসওভার ক্রোমাটিডগুলো যে সন্তানের দিয়ে যাবে তারা হচ্ছে তাদের সেই যে অপত্যের দিয়ে যাবে তারা হচ্ছে ক্রসওভার অপত্য বা অফস্প্রিং। এটাই হচ্ছে এই ক্রসওভার অপত্য, অর্থাৎ এই ক্রসিং ওভার হয়েছে যে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমগুলো যে জীবের দিয়ে যাবে সেই জীবের মধ্যে একটা ভ্যারিয়েশন আসবে, বিভিন্নতা আসবে। এবং সেই বিভিন্নতা বা বিভিন্নতা কীরকম না, মানুষের সঙ্গে ধরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 10 কোটি মানুষ বা 100 কোটি মানুষের মধ্যে দেখো প্রত্যেকের মধ্যে একটা বিভিন্নতা, নিজস্বতা আছে। এমনকি দুটো একই পিতামাতার দুটো সন্তানের মধ্যেও বিভিন্নতা আছে। একই বাবা মা একই, দুটো সন্তান যমজ সন্তানের মধ্যেও বিভিন্নতা আছে। তো কীরকম না, দু ভাই কারো ফেভারিট খেলা হচ্ছে ফুটবল, কারো তো ক্রিকেট, কারো যদি মাছ ভাজা খেতে ভালো লাগে তো কারো ঝোল খেতে ভালো লাগে। এরকম যে বিভিন্নতা, কারোর বুদ্ধিমত্তা IQ বেশি, কারো কম, কেউ ফর্সা কেউ কালো, এই যে বিভিন্নতা, এই বিভিন্নতা ক্রসিং ওভার থেকে আসে। এই বিভিন্নতাকে আমরা জীবন বিজ্ঞানের ভাষায় বলবো ভেদ বা প্রকরণ বা বিভিন্নতা। এই ভেদ বা প্রকরণ একটু করে জমতে অর্থাৎ তোমার দাদু শরীরে যে বিভিন্নতা ছিল তোমার বাবার শরীরে তার থেকে বেশি,
তোমার বাবার শরীরে যা ছিল তোমার শরীরে তার থেকে আরও বেশি, তোমার সন্তানের শরীরে আরও বেশি আসবে। এবার তোমার দাদুর সঙ্গে তোমার সন্তানের যদি তুলনা করা হয়, মানে অনেকগুলো জেনারেশন হয়ে গেছে, 4টা জেনারেশন হয়ে গেছে, তাহলে যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে তোমার দাদু মোবাইল কি জিনিস জানতো না, আর তুমি ল্যাপটপ বা নোটপ্যাড চালাচ্ছ। তোমার দাদু পায়ে হেঁটে বাজার করতো, বা দাদুর দাদু পায়ে হেঁটে বাজার করতো, আর তুমি সেখানে ধরো বাইকে বাজার যাচ্ছ। এই যে বিভিন্নতা, এই বিভিন্নতা জমতে জমতে আস্তে আস্তে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। ক্লিয়ার? এই নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হলে কী হয়, জীব জটিল হয়, ক্রমশ জটিল হয়। যেমন আমাদের যদি মানুষের বিবর্তন দেখা হয়, তাহলে মানুষ প্রথম যখন বন্য প্রাণী মানুষ ছিল, ওয়াইল্ড ইন নেচার, তখন হামাগুড়ি দিয়ে চলতো, হাতটা বড় ছিল, ল্যাজ ছিল, গায়ে লোম ছিল। এখন একটা সুন্দর সুষ্ঠু গঠন হয়েছে, বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আস্তে 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 করে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এইভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয়, নতুন প্রজাতি। আর তাছাড়া কী হয়, এই ক্রসিং ওভারের গুরুত্ব বলতে পারো, এগুলো মিওসিস সেল ডিভিশনের গুরুত্ব বলতে পারো। এটাকে বলে এই নতুন প্রজাতির সৃষ্টি হয়। আস্তে আস্তে সরল থেকে জটিল জীব সৃষ্টি হবে, ক্রমশ জটিল, আরও জটিল। কিন্তু এই পদ্ধতিটা স্লো বাট স্টেডি প্রসেস, যাকে আমরা বলবো ইভলিউশন বা অভিব্যক্তি। সুতরাং অভিব্যক্তির পথ সুগম হয়। সুতরাং ক্রসিং ওভারের গুরুত্ব যা, মিওসিস সেল ডিভিশন গুরুত্ব একই। তাহলে মিওসিস সেল ডিভিশন তথা ক্রসিং ওভার হলে জীবের মধ্যে একই প্রজাতির জীবের মধ্যে ভ্যারিয়েশন আসে, বিভিন্নতা আসে। সেই বিভিন্নতা জমতে জমতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। নতুন বৈশিষ্ট্য হতে হতে প্রাণীটা ক্রমশ জটিল হয়। জটিল হওয়া মানে বিবর্তনের অভিব্যক্তির পথ সুগম হয়, আস্তে আস্তে নতুন প্রজাতির সৃষ্টি হয়। সবকটাই মিওসিস সেল ডিভিশনের গুরুত্ব। আরও আমরা দেখবো মিওসিসের গুরুত্ব কী দেখবো না, গ্যামেট উৎপাদন হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকছে। আমরা মিওসিস সেল ডিভিশন যদিও পুরোটা নেই, তবুও আমি দেখবো ধরো একটা শুক্রাশয় শুক্রাণু মাতৃক কোষ টুয়েল, সেখান থেকে মিওসিস সেল ডিভিশন পদ্ধতিতে স্পার্ম বা শুক্রাণু তৈরি। আমরা জানি যে কোনো ডিপ্লয়েডসের ক্রোমোজোম প্রথম মিওসিস ওয়ান পদ্ধতিতে ভাঙে। মিওসিস ওয়ান পদ্ধতিতে ভেঙে 2n থেকে n হয়েছে, এটা মিওসিস ওয়ান। আবার এনটা আবার এন হবে, হয়ে যাবে মিওসিস টুর মাধ্যমে, হয়ে যাবে মিওসিস টু। অর্থাৎ এগুলো যদি আমি দেখি, মিওসিস সেল ডিভিশন পদ্ধতিতে সরাসরি যদি দেখা যায় যে 2n থেকে n সেট ক্রোমোজোম বিশিষ্ট প্রোডাক্ট হচ্ছে। অর্থাৎ এই n সেট ক্রোমোজোম বিশিষ্ট প্রোডাক্টকে না সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌনক্রিয়া একক হচ্ছে গ্যামেট। যদি গ্যামেট এন না হয় তাহলে একটা n সেট ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম একটা n সেট ক্রোমোজোম বিশিষ্ট ওভামকে না ফার্টিলাইজ করলে 2n সেট ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট হবে না। অর্থাৎ n যুক্ত হয়ে জাইগোট হবে, জাইগোট সন্তানের থেকে, জাইগোট থেকে মরুলা ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা ভ্রূণ হবে, ভ্রূণের থেকে 2n, ভ্রূণ যখন আবার কী হবে না, বড় হবে, সন্তান হবে, তার আবার গ্যামেট হবে, সে আবার n। এভাবে n টু n বিরাজ করতে থাকবে যে জীবে দেহে। অর্থাৎ গ্যামেট তৈরি করলে n, আবার সন্তান হলে অপত্য হলে 2n, আবার সেই সন্তান বড় হয়ে গ্যামেট তৈরি করলে n। এভাবে n টু n পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে প্রত্যেকটা জীবের দেহে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। যদি মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে মিওসিস হতো, তাহলে গ্যামেট হয়ে যেত 2n, তাহলে অপত্য হয়তো 4n। সে যখন আবার গ্যামেট তৈরি করবে তাহলে 4n থেকে আবার হয়ে যাবে 8n। অর্থাৎ আমার পিতার যদি ক্রোমোজোম সংখ্যা n থাকে, তাহলে আমার 2n হবে, সন্তানের হয়ে যাবে 4n, তার সন্তান হবে 8n। এই থেকে 2, 4, 8, 16, 32, 64 গণিত হারে ক্রোমোজোম সংখ্যাটা বাড়তে থাকবে। তাই জীবেতে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট কথা আর বলতেই পারবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মিওসিস সেল ডিভিশন কাকে বলে, হ্রাস বিভাজন কেন বলে আমি আগে বলেছি, এখনও বললাম। 2n থেকে n হলো, এবং ক্রসিং ওভারের গুরুত্ব, সার্বিকভাবে মিওসিস সেল ডিভিশনের গুরুত্ব। এখানে শেষ হলো সেল ডিভিশন। তোমরা এবার কাজ করবে মাইটোসিস মিওসিসের পার্থক্য। ওকে, থ্যাংক ইউ।